তারা ইচ্ছে মতো অফিস খুলে নথিপত্র টেম্পারিং করে মিডিয়ায় দিয়েছে কিনা এই ব্যাপারে আপনি কি? আমি যেমন গতকালকেই একটা সমকালের একটা রিপোর্ট দেখলাম, সেখানে তারা বলছে, মানে সাংবাদিক উনি বলছেন যে তারা সংশ্লিষ্ট নথিপত্রতে এই অভিযোগগুলো যারা করেছে তারা কেন ঘরের ভিতর কেন এখন ঢুকে বসে আছে, তারা তো এসে বলবে যে কোন কিসের প্রেক্ষিতে তারা এই অভিযোগ করলো। যেমন ভিটিএম এর কথা বলে, এর আগে তারা অভিযোগ করেছে যে আমরা করোনার সময় যে ভিটিএম তৈরি করেছি সেখান থেকে কোটি কোটি টাকা এখানে আমি দুর্নীতি করার জন্য এই প্রকল্পটা নিয়েছিলাম। করোনার সময় এই ভিটিএম করার জন্য সরকারের কি কোনো বাজেট ছিল? রেকর্ড দেখাতে পারবে তারা? তাহলে আমাকে বাজেট দিল না, অথচ বাজেট তছরুফ আমি করে ফেললাম। তারা একটা প্রকল্পের কথা বলেছে, এই প্রকল্প নামে কোনো প্রকল্প কিন্তু ছিল না, এটাও আরেকটা মিথ্যা তথ্য। তাহলে প্রকল্পের কথা বললো, তারা সরকারি বাজেটের কথা বললো, এইটার কোনোটাই এটা ছিল না। আমি বিসিএসআর এর কাছ থেকে 5 কোটি টাকা ধার নিয়ে আমরা এই কাজটা করি এবং সেই টাকাটা রোল করে এতগুলো জিনিস আমরা তৈরি করি। সরকারের কিন্তু 1 টাকাও এখানে কোনো মানে বরাদ্দ ছিল না, কোনো প্রকল্প ছিল না, অথচ তারা বলতেছে প্রকল্প, এই দুর্নীতি করে প্রকল্পেরটা এই কাজ দিয়ে মানে এইসব তছরুফের জন্য আমি এই কাজটা করেছি। তারা একটু সামনে এসে তাদের কাগজপত্র দেখাক না, তারা কোন কাগজপত্রের ভিত্তিতে তারা এই কথা বলতেছে। এবং এই যে ভিটিএম এর টাকা, সেই ভিটিএম এর 5 লাখ টাকা আমরা বিল পাওয়ার পর 5 লাখ টাকা বিসিএসআর এ ফেরত দেওয়া হয়েছে, সেই কাগজ আছে এবং মন্ত্রণালয়কে কপি দেওয়া আছে। 5 কোটি টাকা, সরি। তারপর এখনও সিএমএসডির কাছে আমরা প্রায় 3 কোটি 20 লাখ টাকার মতো টাকা পাই। এই টাকাই তারা খুঁজে পাচ্ছে না। তো খুঁজে না পাওয়া মানে যে আমার ব্যাগে চলে গেছে তা কেন? তারা তো এটা অফিসিয়ালি তারা ফাইলপত্র ঘেটে এই জিনিসগুলো জানতে পারে না। এবং এই বিআরআইসিএম এর অ্যাকাউন্টে আপনার 3 কোটি 50 লক্ষ টাকা স্থিতে আছে, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই। তাহলে সব টাকা তো এর মধ্যেই আছে, তাহলে এই টাকার জন্য আমাকে কেন তারা চোর মনে করতেছে এবং চোর বলে কেন তারা পালায় আছে কিসের জন্য? না, সেটা তো আমিও জানতে চাচ্ছিলাম যে একটা ইউনিভার্সিটির শিক্ষককে এভাবে হুমকি দেওয়া সম্ভব? সেটাই, আমি যদি সেটা মানে কেউ যদি এরকম করে থাকে তাহলে তো প্রথমেই তার জিডি করার কথা, তাই না? বা কাউকে বলার কথা। এই পর্যন্ত আমি কোনো দিন বা কেউ কোনো জায়গায় নালিশ করার কথা, যে ইউনিভার্সিটিতে যেই তো সে বলবে যে এরকম একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তারা আমাকে, বরং আমার যেটা মনে পড়ে ওই কমিটিতে উনি কমিটির মেম্বার যারা ছিল, ওই কমিটিতে আমি মেম্বার না, আমার একজন মেম্বার এসে আমাকে বলল যে ম্যাডাম স্যাররা বলতেছে যে এইখানে ওদের সাথে প্রাইসটা নিয়ে নেগোশিয়েট করার জন্য, যে প্রাইসটা আরও কম নেওয়া সম্ভব কিনা। তা আমার যে জুনিয়র কলিগ তাকে আমি বললাম যে পিপিআরে টেন্ডার বিড হয়ে যাওয়ার পরে প্রাইস নিয়ে নেগোসিয়েশনের আসলে কোনো সুযোগ নাই, তাই না? পিএইচডি বিষয় নিয়ে আমি যদি বলি যে আমি 2008 সালে আমার কর্তৃপক্ষ বিসিএসআর এর অনুমতি নিয়ে আমি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়াতে আমি পিএইচডি করার জন্য এনরোলড হই। আমার পিএইচডির বিষয় ছিল বাংলাদেশে কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামোর উন্নয়ন সংক্রান্ত স্ট্র্যাটেজি। এখন এই কেমিক্যাল মেট্রোলজি কি? কেমিক্যাল মেট্রোলজি হলো আমার 2001 থেকে 2099, 2000 সাল 1, 2, 3 এই সময় আমার একটা কাজ ছিল, সেটা হলো বটল ওয়াটারে বাংলাদেশে যে বোতলজাত পানির, সেই পানির গুণগত মান পরীক্ষা। সেই বটল ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করতে যে আমরা দেখলাম যে আমাদের দেশে যে ল্যাবগুলো আছে সেই ল্যাবে যেই অ্যানালাইসিসগুলো হচ্ছে, দেখা যায় যে একই স্যাম্পলের ভিন্ন ভিন্ন ল্যাবে ভিন্ন ভিন্ন ধরনের রিপোর্ট আসে, রেজাল্ট আসে। এর কারণটা কি? এই কারণটা বের করার জন্য তখন আমরা দেখি যে আমাদের দেশে প্রায় 10,000-এর মতো প্রাইভেট পাবলিক ল্যাব আছে, কিন্তু একটা ল্যাবের সাথে আরেকটা ল্যাবের রেজাল্ট মিলে না। আপনারা ডায়াগনস্টিক ল্যাবে এই অভিজ্ঞতা অনেকেরই আছে যে 2-3টা ল্যাবরেটরিতে দিলে 2-3 রকমের রেজাল্ট আসছে। এর কারণটা কি? এটাই ছিল আমার গবেষণার ফাইন্ডিংস। এর কারণ হলো আমাদের দেশে যন্ত্রের ক্যালিব্রেশন হয় না। যন্ত্রগুলো ব্যবহার করা হয় তার যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্যালিব্রেশন করা দরকার সেটা হয় না। এখানে ল্যাবে অ্যানালাইসিসের সময় সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল সেগুলো ব্যবহার করা হয় না। ল্যাবগুলো নিজের যোগ্যতার বা সক্ষমতার পরিচয়ের জন্য যে প্রফিসিয়েন্সি টেস্টিং সেগুলো হয় না। এই গ্যাপ অ্যানালাইসিস করে বাংলাদেশে এই গ্যাপ পূরণ করার জন্য কী ধরনের নীতিমালা, কিভাবে করে এর আইনি এবং টেকনিক্যাল অবকাঠামো তৈরি করা দরকার, এটাই ছিল আমার গবেষণার বিষয়। এখানে অনেকে এটাকে কেমিস্ট্রি বলে এটাকে কনফিউজ করার বিষয়টা কেমিক্যাল মেট্রোলজি। কেমিক্যাল মেট্রোলজির অবকাঠামো কি হবে বাংলাদেশের জন্য, এটা ছিল আমার গবেষণার বিষয়। ঠিক আছে?
তো এটার সাথে যে পিওর কেমিস্ট্রি বলে যে অনেকে কনফিউজ করে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি করে সবার ভিতরে ইয়ে করে যে উনি কীভাবে পিএইচডিতে কেমিস্ট্রিতে পিএইচডি করলেন, তাদের এই কনফিউশন তোলাটা আসলে ঠিক না। আর বাংলাদেশে এই পিএইচডি করার পরে এই যে আপনারা দেখছেন যে ল্যাবরেটরিটা, যে অবকাঠামো, যে ইনস্টিটিউটটা করেছি, এইটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র কেমিক্যাল মেট্রোলজির রেফারেন্স ইনস্টিটিউট। এটা কিন্তু আমার পিএইচডির গবেষণা ফসল কিন্তু এইটা। সুতরাং আমার পিএইচডিটা সেটা যত খারাপ মানেরই হোক, যত ক্ষুদ্র হোক, যত তুচ্ছ হোক, কিন্তু আমি তো এই কাজটা করে বাংলাদেশের অবকাঠামো কি হবে প্রত্যেকটা কাজ করে আমি দেখিয়েছি। সুতরাং আমার পিএইচডির ফলাফলটা কিন্তু একটা দৃশ্যমান বাস্তবতা, আপনারাও দেখতে পাচ্ছেন। এটা শুধু যে একটা ফিজিক্যাল অবকাঠামো তা কিন্তু না। বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্টের প্রথম ক্যালিব্রেশন ফ্যাসিলিটি শুরু করেছি আমরা বিআরআইসিএম থেকে, এই কেমিক্যাল মেট্রোলজি ল্যাব থেকে। বাংলাদেশে প্রথম মেডিকেল ডিভাইস তৈরির এই কাজ শুরু করেছি আমরা এই ল্যাবরেটরি থেকে, এখান থেকে। বাংলাদেশে প্রথম সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি করেছি আমরা এই ইনস্টিটিউট থেকে, কারণ এগুলা কেমিক্যাল মেট্রোলজি ইনস্টিটিউটের কাজ, সেই কাজগুলোই আমরা করছি। তাহলে আমার পিএইচডির বিষয় ছিল যে এই যে ভিন্ন ভিন্ন ল্যাবরেটরিতে গবেষণা মানে টেস্ট রেজাল্ট যে ভিন্ন ভিন্ন হয় তার পিছনে কারণটা কি, এবং সেটা মিনিমাইজ করার জন্য কি কি অবকাঠামো দেশের দরকার, এবং সেই অবকাঠামোটা কিন্তু ইনস্টিটিউটটা করে, সেই ইনস্টিটিউটটার আইনি ভিত্তি তৈরি করে এবং ইনস্টিটিউটটা ফাংশনাল করে কিন্তু আমি দেখিয়েছি। তো একটা পিএইচডিতে এর বেশি আর কার বাংলাদেশে অনেক মানুষেরই কিন্তু সৌভাগ্য হয় না অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেও সেই কাজটা বাস্তবায়ন করা, তাই না? এইটা সৌভাগ্যেরও ব্যাপার হয়, সেই কাজটা আমি করতে পেরেছি। তারপরও পিএইচডির বিষয় নিয়ে তারা বলছে। তারপর এই পিএইচডিটা নিয়ে যখন আমার নিয়োগ হয় তখন বিসিএস আর আমার পূর্ববর্তী যেই প্রতিষ্ঠানে আমি ছিলাম সেখানের একটা গ্রুপ তারা বলে যে এই পিএইচডিটা জালিয়াতির মাধ্যমে হয়েছে। জালিয়াতি মানে কি? জালিয়াতি মানে হলো ফরজারি, যা সত্য না সেরকম জিনিস উপস্থাপন করা। আমি যে এতক্ষণ আপনাদেরকে বললাম এটা তো আমি চোখের সামনে বাস্তব দেখাচ্ছি, তাহলে এটা সত্য না আর কিভাবে সত্য প্রমাণ করা সম্ভব? দ্বিতীয় হলো যে তখন তারা কনস্পিরেসি করে কি করলো, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি করে নিয়ে আসলো যে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মালা খানের পিএইচডি ডিগ্রি দেওয়ার কোনো এখতিয়ার নেই। আমি চাইলে আপনারা কাগজটা আমি আপনাদেরকে দিব। তাহলে একটা বিশ্ববিদ্যালয় সে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসারদেরকে পিএইচডি ডিগ্রি দিচ্ছে, তাদেরকে ডক্টর ব্যবহারের অনুমতি দিচ্ছে, প্ল্যানিং কমিশন কাউকে স্কলারশিপ দিচ্ছে এখানে পিএইচডি করার জন্য, আপনার আইন মন্ত্রণালয় তারা ওখান থেকে পিএইচডি করছে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করছে, শেরেবাংলা বিশ্ববিদ্যালয় থেকে করছে। তাহলে মালা খান একমাত্র এই পিএইচডি ডিগ্রি নেওয়ার এখতিয়ার নাই। এটা তো বোঝাই যায় যে এটা তাদের একটা ম্যানুপুলেটেড চিঠি, বা যে কোনোভাবেই হোক তারা চিঠিটা করে। কিন্তু পরবর্তীতে যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সমস্ত কিছু দিয়ে আবেদন করি যে স্যার এটা তো বৈষম্য, কারণ বাংলাদেশের আর 10টা মানুষ এখান থেকে পিএইচডি নিতে পারছে, তাহলে মালা খানের জন্য কেন এই চিঠিটা এরকম কেন? তখন তারা দীর্ঘদিন এটা তদন্ত করে গবেষণা করে তারা পর্যালোচনা করে এই চিঠিটা কিন্তু তারা উইথড্র করে, এবং পরবর্তীতে এইটা যে হাইকোর্টে মামলা যে এই পিএইচডি ডিগ্রির কথা বলে তারা আমার নিয়োগটাকে তারা আটকে দেয়, সেই নিয়োগটা কিন্তু এই সমস্ত কিছু পর্যালোচনার পরে হাইকোর্টের রায়ে কিন্তু আমার নিয়োগ হয়, এবং হাইকোর্টের রায়ে কিন্তু আমার পিএইচডির ব্যাপারটা তারাও এটাতে একমত গ্রহণ করে। এরপরেও কেন বারবার এই পিএইচডি ডিগ্রি যখনই আমাকে কোনো কিছু মানে মনে করে যে মালা খানকে এখন আটকানো দরকার, তখন তার নিয়োগ পিএইচডি নিয়ে অলরেডি সমাধানকৃত একটা বিষয় নিয়ে বারবার কেন আসে? এবং যখন যেই বিষয়টা হাইকোর্টের রায়ে সমাধান হয়, হাইকোর্টের রায়ে নিষ্পত্তি হয়, সেটা নিয়ে যখন প্রশ্ন করা, আমি জানি না যে এটা তো আদালত অবমাননারও সামিল হওয়ার কথা। আপনারা তো আরও ভালো বলতে পারবেন আমার থেকে। একটা জিনিস হচ্ছে যে আপনার